আজ আমরা একটা দারুণ জিনিস দেখব। শ্রীরামপুরের ৭০ বছরের রাজনৈতিক উত্থান পতনের গল্প, একদম স্লাইড ধরে ধরে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা শহরের ভোটের ফলাফল কি পুরো রাজ্যের রাজনীতির ছবিটা তুলে ধরতে পারে? চলুন খুঁজে দেখি। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজ ডুব দেব শ্রীরামপুরের ৭০ বছরের নির্বাচনী ইতিহাসে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা দারুণ কেস স্টাডি হতে পারে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, ভারতের স্বাধীনতার ঠিক পরের সেই প্রথম দশকগুলো। স্বাধীনতার পর প্রথম কয়েকটা দশক কিন্তু ছিল একটা জবরদস্ত দড়ি টানাটানির খেলা। ক্ষমতার শরীরী হাত বদল হচ্ছিল মূলত দুটো প্রধান দলের মধ্যে। একদিকে ছিল দেশের সবচেয়ে পুরনো দল ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি, আর অন্যদিকে ছিল ভারতের কমিউনিস্ট পার্টি মানে সিপিআই। এই দুই দলের মধ্যেই চলত আসল লড়াইটা। এই স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন ক্ষমতা কিন্তু একদমই স্থিতিশীল ছিল না। আসনটা বারবার এই দুই দলের মধ্যে হাত বদল হয়েছে, মানে লড়াইটা ছিল একেবারে হাড্ডাহাড্ডি। কিন্তু এই যে দড়ি টানাটানির খেলা, এটা ৭০-এর দশকের শেষে এসে একদম বদলে গেল। আর এখান থেকেই আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। এই সালটা খেয়াল রাখুন, ১৯৭৭। এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। এই বছরেই প্রথমবার জিতল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, অর্থাৎ সিপিএম-এম। আর এখান থেকেই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যুগের সেই বিখ্যাত সূচনা হল। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। সারা রাজ্যে যখন বামফ্রন্টের দাপট, শ্রীরামপুর কিন্তু তখন অন্য গল্প বলছিল। এখানে কংগ্রেস দারুণ ফাইট দিয়ে পরপর ৪টে নির্বাচনে জিতেছিল। তো যখন মনে হচ্ছিল যে লড়াইটা বামফ্রন্ট আর কংগ্রেসের মধ্যেই থাকবে, ঠিক তখনই রাজনীতির ময়দানে এক নতুন শক্তিশালী প্লেয়ারের আগমন ঘটল। আর সেই নতুন শক্তি হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বা এআইসি। ২০০১ সালে রত্নাদে নাগে জয়ের মধ্যে দিয়ে তারা প্রথমবার এই আসনটা দখল করে। এটা ছিল একটা বিরাট পরিবর্তন, যা এই এলাকার পুরনো রাজনৈতিক সমীকরণটাকে ওলট পালট করে দিল। আর এই ঘটনাটা আমাদের নিয়ে আসে একদম বর্তমান যুগে, যার শুরুটাও হয়েছিল একটা বেশ অন্যরকম নির্বাচন দিয়ে। ব্যাপারটা হলো ২০০৯ সালে একটা উপনির্বাচন বা বাই ইলেকশন হয়। কারণ যিনি বিধায়ক ছিলেন তিনি লোকসভায় নির্বাচিত হয়ে যান, তাই তার আসনটা খালি হয়ে যায়। আর এই খুব গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জিতলেন এআইটিসির সুদীপ্ত রায়। আর তখন থেকেই তিনি এ এলাকার প্রতিনিধি। এই জয়টা এআইটিসির ক্ষমতাকে আরও পাকা করে দিল। ২০১১ সালের ভোটের ফলাফলটা দেখুন। এআইটিসির আধিপত্য তখন কতটা বেড়ে গিয়েছিল সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়, প্রায় ৬৪% ভোট। অন্যদিকে সিপিআই-এম-এর ভোট কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার ৫ বছর এগিয়ে ২০১৬-তে আসা যাক। এখানে কিন্তু লড়াইটা অনেক জমে উঠেছিল। কংগ্রেসের ভোট বাড়ল, কিন্তু আসল যে পরিবর্তনটা চোখে পড়ার মতো সেটা হল বিজেপির ভোট শেয়ারের বৃদ্ধি। আর ২০২১-এর নির্বাচন তো বিরোধী রাজনীতির পুরো ছবিটাই বদলে দিল। কংগ্রেসের ভোট এক ধাক্কায় অনেকটা কমে গেল, আর সেই জায়গাটা খুব দ্রুত নিয়ে নিল বিজেপি। এই চার্টটা পুরো গল্পটা একেবারে পরিষ্কার করে দিচ্ছে, তাই না? দেখুন, এআইটিসি তার আসন ধরে রেখেছে, কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেসকে সরিয়ে উঠে এসেছে বিজেপি। কংগ্রেসের ভোট প্রায় ধসে গেছে বলা চলে। তো এই যে এতগুলো দশক, এতগুলো নির্বাচন, এত উত্থান পতন, এই সব কিছুকে একসাথে করলে আমরা কি দেখতে পাই? দেখুন, এই ৭০ বছরের লম্বা যাত্রাকে আমরা পরিষ্কার ৩টে আলাদা পর্বে ভাগ করতে পারি। প্রথমটা ছিল কংগ্রেস আর সিপিআইয়ের লড়াইয়ের যুগ। তারপর এলো বামফ্রন্ট বনাম কংগ্রেসের সময়। আর এখন চলছে তৃণমূলের যুগ। মানে একটা দুই দলের লড়াই থেকে শুরু করে বামেদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম, আর তারপর একটা শক্তিশালী আঞ্চলিক দলের উত্থান। শ্রীরামপুরের এই গল্পটা আসলে গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিবর্তনেরই একটা প্রতিচ্ছবি। শ্রীরামপুরের ইতিহাস একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয়, রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। একটার পর একটা যুগ এসেছে, আবার চলেও গেছে। প্রশ্নটা হলো, এর পরের অধ্যায়টা কেমন হতে চলেছে?